আজ থেকে প্রায় ১৫০ বছর আগে ফ্রান্সের এক শান্ত গ্রামে একদল রাক্ষসে দানবের আগমন ঘটেছিল। এক যাযাবর বুড়ি মহিলা যিনি জাদুবিদ্যা চর্চা করতেন, তিনি দেন এক অভিশাপ, যার জন্য পুরো গ্রামে নেমে আসে মৃত্যুর আতঙ্ক। সন্ধ্যা নামতেই ঘরের বাইরে বেরোনো যায় না। এই বুঝি কুয়াশার আড়ালে নিঃশ্বাস ফেলা বিভৎস জন্তুগুলো বেরিয়ে এসে তাদের ধরে নিয়ে যাবে। লোমহীন সেই জন্তুরা বড়ই অদ্ভুত। পেট কাটলে তাদের ভেতর আস্ত মানুষ পাওয়া যায় বিকৃত অবস্থায়। গ্রামে একের পর এক বাচ্চা মানুষ মারা পড়তে থাকে। বড়ই ভয়ানক অবস্থা। এই তাণ্ডবের মোকাবেলার উপায় কি? কিভাবে এই অভিশাপকে থামাতে হবে এবং কেনই বা এই গ্রামকে এত ভয়ঙ্কর অভিশাপ দেয়া হয়েছে? এই সব কিছু রহস্যভেদ করে বিপদ ঠেকাতে গ্রামে আগমন ঘটে এক বিশেষ চিকিৎসকের। আর তারপর থেকে শুরু হয় টানটান উত্তেজনার, লোম দাঁড়িয়ে দেয়া এক রোমাঞ্চকর গল্প। আপনিও কি এই সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত গল্পটি জানতে চান? তাহলে আসুন আমার সাথে নিয়ে যাই সেই সময়ে, যেখানে লোভ ও ধোঁকার পরিণাম পুরো একটি গ্রামকে যেন নরকে পরিণত করে দেয়। হাই গাইস, দিস ইজ আফনান ফ্রম আফনান কটেজ। সময়টা ১৯১৭ সাল। প্রথম বিশ্বযুদ্ধ তখন তার চরম পর্যায়ে। একটি যুদ্ধের ময়দানে ব্রিটিশ ও ফ্রান্সের যৌথ বাহিনী জার্মান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে। জার্মান বাহিনী ব্রিটিশদের উপরে একটি বিষাক্ত গ্যাস ছেড়ে আক্রমণ শুরু করে। তখন মাস্ক ব্যবহার করে নিজেদেরকে সুরক্ষিত করে এরপর গর্জে ওঠে ব্রিটিশ বাহিনীরা। লড়াইয়ের এক পর্যায়ে ব্রিটিশদের অস্থায়ী চিকিৎসা ঘাঁটিগুলোতে দেখা যায় তাদের অসংখ্য সৈন্য মারাত্মক আহত হয়েছে এবং তাদের যথাসম্ভব চিকিৎসা দিয়ে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। এক্ষেত্রে কাউকে সম্পূর্ণ সজ্ঞানে রেখেই হেক্সো ব্লেড দিয়ে পা কেটে বাদ দেওয়া হয়। সজ্ঞানে রেখেই ক্ষত সেলাই, অপারেশনের মতো সবকিছু করা হচ্ছে। এক পর্যায়ে ব্রিটিশ বাহিনীর ক্যাপ্টেনও গুলিবিদ্ধ হন, যার পেট দিয়ে মোট ৩টি গুলি তার শরীরে প্রবেশ করেছে। দায়িত্বরত মেডিকেল অফিসার তার শরীর থেকে একে একে সবগুলো গুলি বের করতে শুরু করেন, কিন্তু ৩ নম্বর গুলিটি বের করতে গিয়ে দেখেন রূপোর তৈরি একটি বিশেষ বড় আকৃতির গুলি বেরিয়েছে, যেটা দেখে সবাই বুঝতে পারে এটা জার্মানদের করা কোনো গুলি নয়। তাহলে আশ্চর্যের বিষয় হচ্ছে এই গুলি আসলো কোথা থেকে? এদিকে সেই ক্যাপ্টেন আহতের শুরু থেকেই একটি কবিতা পড়ে যাচ্ছিলেন অনবরত, যার লাইনগুলো কোনো এক অদ্ভুত ঘটনার কথা বলে। রূপোর গুলি এবং তার এই কবিতা পড়ে যাওয়ার বিষয়টা বেশ রহস্যময়, যেটার ব্যাখ্যা সেখানকার কারো কাছেই ছিল না এবং সেখানকার কেউই কিছু বুঝতে পারছিলেন না। তাই তারা ক্যাপ্টেন থেকেই যখন এসবের ব্যাখ্যা জানতে চান, কিন্তু তা বলার আগেই মারা যান ক্যাপ্টেন। এতে সেখানকার লোকজনদের কাছে গুলি এবং কবিতার এই ব্যাপারটা রহস্য হয়েই থেকে যায়। তবে আমরা সামনে এই গভীর রহস্যটা পুরোপুরিভাবে জানতে পারব, যেটা জানার জন্য আমাদেরকে ফিরে যেতে হবে ৩৫ বছর পূর্বের সময়ে ফ্রান্সের এক গ্রামে। অতীতের এ সময়ে গ্রামে একজন ধনী ও নিষ্ঠুর প্রকৃতির জমিদার ছিলেন, যার নাম শেমাস লরেন্ট। গ্রামের সকল মাতব্বরদের নেতা ছিলেন তিনি। শেমাস তার বিশাল জমিতে আজ খরগোশ শিকারে বেরিয়েছেন। দুপুরের খাবারে তারা এটা খাবে। তার বিশাল রাজপ্রাসাদের মতো বাড়িতে দেখা যায় গৃহকর্মীরা রান্নার কাজে ব্যস্ত। 2 ছেলে মেয়ে দুষ্টুমি করছে, সুন্দর স্ত্রী নিজের গোসল সারতে গিয়েছেন। ফ্রান্সে এ সময় শীতকাল চলছিল। হিমহিম ঠান্ডা, চারিদিকে কুয়াশা। এরকমই একটা ঠান্ডার সকালে কোথাও থেকে একদল যাযাবর এই গ্রামের জমিদারের একটা জমিতে এসে তাঁবু গেড়ে বসবাস শুরু করে। সে বিকালে এই যাযাবরদের দলমাতা এক বৃদ্ধা মহিলা তাদের এক কামারকে ডেকে কিছু রূপোর পয়সা দিয়ে একটা বিশেষ মন্ত্র সম্বলিত নেকড়ের দাঁত বানাতে বলে দেন, আর বলেন তার মনে হচ্ছে খুব শীঘ্রই তাদের উপর দিয়ে একটা প্রবল ঝড় বয়ে যেতে চলেছে, এজন্য তাদের প্রস্তুত থাকা দরকার। কামার লোকটি এক মানুষের মাথার খুলি থেকে চোয়াল আলাদা করে, আর ওই রূপোর পয়সাগুলো গলিয়ে তা দিয়ে নেকড়ের আকৃতির দাঁত বানিয়ে মানুষের চোয়ালে লাগিয়ে দেয়া হয়। প্রস্তুতকৃত এই অদ্ভুত চোয়ালটি দলমাতাকে দিলে তিনি বলেন, আমরা যুগের পর যুগ এই জিনিসটাকে রক্ষা করে আসছি, আর এটাও আমাদের সম্প্রদায়কে রক্ষা করে যাচ্ছে। এরপর এটাকে কিছু মোমবাতির মাঝে রেখে বুড়ি মহিলাটি কিছু অদ্ভুত মন্ত্র পড়তে থাকেন। পরের মাসে জমিদারের বাড়িতে এক রাতে একটি জরুরি মিটিংয়ের ডাক পড়েছে। শেমাস এবং অন্যান্য জমিদারগণ আলোচনা করছিলেন। গত কিছুদিনে আরও অনেক যাযাবরদের দল এই নতুন আসা যাযাবরদের সাথে যুক্ত হয়েছে। তারা একসাথে বসবাস করছে। তারা উডফিল্ড আর 23 রকের মাঝামাঝি একটা স্থানকে নির্বাচন করে সেখানে তাঁবু গেড়ে বসবাস শুরু করেছে।
তাদের দাবি এই জমির প্রকৃত মালিক নাকি তারাই। শেমাস প্রশ্ন তুলে তাদের এই দাবি কতটুকু সত্য। তখন এলাকার এক পাদ্রী জানান, হ্যাঁ, অনেকটা সত্য। কথিত আছে আজ থেকে ৮০ বছর পূর্বে এই জমিগুলো তারাই প্রথম দলিল করেছিল। জায়গাটাতে তখন তারা বসতি না গড়লেও মূলত জায়গাটা আসলে তাদেরই। তবে এখন প্রশাসনকে হাত করে পুরনো এসব নথি জাল করা এবং তাদের পক্ষে জমির মালিকানা আনা তাদের খুব একটা কঠিন কাজ হবে না। জমিদার শেমাস জিজ্ঞেস করে, আমরা কি তাদের কিছু টাকা পয়সা দিয়ে এসব জমি থেকে তাদের বিতাড়িত করতে পারি না? এক জমিদার বলেন, এরা যাযাবর, টাকার থেকেও তাদের কাছে জমির মূল্য অনেক বেশি, আর তারা মূলত আমাদের অনেক জমিরই প্রকৃত মালিক, তাই টাকা দিয়ে তাদের সরানো যাবে না। তাই সকলে মিলে তারা সিদ্ধান্ত নেন তারা ভাড়াটি কিছু গুন্ডা দিয়ে ওইসব যাযাবরদের বিতাড়িত করবেন। এই মিটিংয়ের পর সকালেই জমিদাররা তাদের পেটোয়া বাহিনীকে সাথে নিয়ে উডফিল্ডে যাযাবরদের বসতিতে গিয়ে তাদের চলে যাওয়ার হুমকি দেয়। কিন্তু তারা রাজি না হলে তাদের উপর আক্রমণ চালায় জমিদারদের লোকবল। এ সময় নারী শিশু নির্বিশেষে অধিকাংশ যাযাবরদের গুলি করে হত্যা করা হয়। তাদের তাঁবুগুলোতে আগুন ধরিয়ে দেয়া হয়। জমিদাররা এখানে এতটাই বর্বর এবং বিবেকহীন আচরণ করে যে তারা সবাই লাশগুলোর সাথে ব্যঙ্গাত্মক ছবি তুলে তাদের এই কর্মকাণ্ডের স্মৃতি রাখে ও উল্লাস করে। সবশেষে দলমাতাকে আনা হয়, যিনি নাকি সেই রূপোর দাঁতের চোয়ালটি দিয়ে একজনকে কামড়াতে চেয়েছিলেন, তবে তার চেষ্টা ব্যর্থ হয়েছে। দলমাতাকে হত্যার আগ মুহূর্তে তিনি বলে যান, আমি অভিশাপ দিচ্ছি আমাদের মৃত্যু তোদের শান্তির ঘুমকে কেড়ে নিবে। ঘুমে আমাদের ভয়ঙ্কর রূপ দেখতে পারবি, আর এই স্বপ্ন তোদেরকে বাধ্য করবে সেই অন্ধকারের দানবটিকে এই গ্রামে ডেকে আনার জন্য। সে আসবে আর পুরো গ্রামকে ছারখার করে দিবে, বুঝিয়ে দিবে মৃত্যু তোদের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে। এরপর দলমাতাকে এই জমিতেই তার মন্ত্রপুত নেকড়ের দাঁতসহ জীবন্ত কবর দিয়ে দেয় শেমাসরা। তিনি তার মৃত্যুর আগ পর্যন্ত দাঁতটি জাপটে ধরে মন্ত্র পড়ে যাচ্ছিলেন। পাশাপাশি তাদের এক সাথীকে হাত পা কেটে কাকতারুয়া বানিয়ে জমির ঠিক মাঝ বরাবর টাঙিয়ে দেয়া হয়, যাতে এই নমুনা দেখে আর কোনো যাযাবর সম্প্রদায় কখনো জমিদারদের জমিতে আস্তানা গড়ার সাহস করতে না পারে। আর পরদিনই রাতে জমিদারের যে বড় মেয়ে শার্লট একটা দুঃস্বপ্ন দেখে। সে দেখে উডফিল্ডের সেই জমিতে সে চলে এসেছে, যেখানে সে ওই কাকতারুয়াটিকে দেখে বেশ আকৃষ্ট হয়। পরে দলমাতার মন্ত্রগুলো তার কানে প্রতিধ্বনি হচ্ছিল এবং সে তার কবরটির কাছে চলে যায় এবং এটা ঘুরতে থাকে কিছু দেখার জন্য। তখনই কাকতারুয়ার মাথাটি ঘুরে যায় এবং সাথী মেয়ে শার্লটের ভয়ে ঘুম ভেঙে যায়। পরদিন রাতে এই গ্রামে একজন প্যাথোলজিস্টের আগমন ঘটে, যার নাম জন। চিকিৎসকটি যাযাবরদের খোঁজে এসেছিল এবং এক হোটেলে জিজ্ঞেস করে এই গ্রামে কোনো যাযাবরদের বসতি আছে কিনা। তার মুখে এরকম জিজ্ঞাসা শুনতে পায় গ্রামের একজন পুলিশ। তিনি পরে জনের কাছে এসে কথা বলেন এবং তাদের কথায় জানা যায় কয়েক বছর আগে দূরের জেভোদন অঞ্চলে এরকম একদল যাযাবর এসে বসতি গড়েছিল। পরে তাদের বের করে দেয়া হয় এবং এরপরই অঞ্চলে একের পর এক মানুষ খুন হতে শুরু করে, যেখানে জনের স্ত্রী এবং তার মেয়েও খুন হয়েছে। সেখানকার ধারণা ওই অঞ্চলে কোনো দানবীয় জন্তুর আবির্ভাব ঘটে যে এসব মানুষ খেয়ে ফেলছিল। ভিডিওর শেষে এই ব্যাপারে আরও বিস্তারিত বলছি। তো জন মূলত এই যাযাবরদের রহস্য ও প্রিয়জন হারানোর প্রতিশোধ নিতেই এই গ্রামে এসেছে। পরের রাতে জমিদারের ছোট ছেলে অ্যাডওয়ার্ডও তার বোনের মতো ভয়ঙ্কর স্বপ্ন দেখে সে কাকতারুয়ার কাছে এসেছে এবং কবর খুঁড়ে সে সেই মন্ত্রপুত দাঁতটা বের করেছে। সে পিছন থেকে কারো ফিসফিসিয়ে কথা শুনতে পায়। ফিরে তাকালে সে সেই দলমাতাকে দেখে যে শূন্যের উপর তার দিকে ভেসে আসছেন। ভয়ে অ্যাডওয়ার্ড চিৎকার করতে থাকে, আর তখন তার মা ও বোন বাইরে এসে দেখে অ্যাডওয়ার্ড রীতিমতো বাড়ি থেকে বের হয়ে প্রায় জঙ্গলের কাছাকাছি চলে গিয়েছিল আর সেখানে দাঁড়িয়ে চিৎকার করছে। পরে অ্যাডওয়ার্ডকে শান্ত করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরের দিন সকালে অ্যাডওয়ার্ড ও তার বোন শার্লট গ্রামের ছেলেমেয়েদের সাথে দড়িলাফ খেলছে। লাফানোর সংখ্যার সাথে তাল মিলিয়ে তারা একটি কবিতার ছন্দ মেলাচ্ছিল এভাবে: 5 দিয়ে হবে বিয়ে, 6 দিয়ে হবে জন্ম, আর 7 দিয়ে হবে এক মরণ অভিশাপ যেটা মাটির নিচে পোতা আছে। শেষ লাইনটি শুনে বাচ্চাদের মধ্যে থাকা একজন টিমি বলে ওঠে সে স্বপ্নে দেখেছে এই অভিশাপটা কোথায় পুঁতে রাখা হয়েছে। বাকি ছেলেমেয়েদের নিয়ে টিমি স্বপ্নে দেখা উডফিল্ডের সেই কাকতারুয়ার সামনে এসে দাঁড়ায়। এখানে টিমি বলে কে কে স্বপ্নে এই কাকতারুয়া আর রূপোর তৈরি ওই দাঁত দেখেছ। তখন সবাই হাত তোলে, অর্থাৎ গ্রামের প্রায় সকল বাচ্চারাই এমন স্বপ্ন দেখছিল। টিমি বলে এই মাঠে যেদিন আগুন লেগেছিল তারপর থেকে আমরা সকলেই ভয়ঙ্কর স্বপ্নটা দেখছি।
তাই আমাদের উচিত এই জায়গাটা খুঁড়ে সেই দাঁতটা বের করা। হতে পারে সেটা একটা গুপ্তধন বা রহস্যময় কিছু। কৌতূহলী বাচ্চাদের নিয়ে টিমি সে জায়গার মাটি খুঁড়ে স্বপ্নে দেখা সেই রূপোর দাঁত খুঁজে পায়। তবে তখন কোনো কিছুর নিয়ন্ত্রণে যে না চাইতো সে দাঁতটা নিজের মুখে পড়ে নেয় এবং সরাসরি এডওয়ার্ডের ঘাড়ে কামড় বসিয়ে মাংস তুলে নেয়। এটা দেখে সকল ছেলেমেয়েরা প্রাণ ভয়ে দ্রুত পালিয়ে তাদের বাড়ি চলে আসে। পরে শার্লট তার বাবা শেমাসকে এসব জানালে তিনি তখন তার এক সহযোগীকে নিয়ে এডওয়ার্ডকে জঙ্গলের ভেতর থেকে উদ্ধার করে নিয়ে আসেন। কিছুক্ষণ পরে শেমাস একজন ডাক্তারকেও নিয়ে আসেন। পরে ডাক্তার এডওয়ার্ডকে পরীক্ষা করেন এবং তিনি জানান সম্ভবত কোনো বন্য প্রাণী এডওয়ার্ডকে কামড়ে দিয়েছে আর ক্ষততে ইনফেকশনও ছড়িয়ে গেছে, তার জ্বরও এসেছে। ডাক্তার বলেন তিনি ঔষধ দিয়েছেন এবং 1-2 দিন পর এসে তিনি আবার এডওয়ার্ডকে দেখে যাবেন। পাশে শার্লট দাঁড়িয়েছিল। সে জানে এটা কোনো বন্য প্রাণী নয়, বরং টিমি কামড়িয়েছে, কিন্তু সে তাদের ডাক্তারকে তা বলে না। এরপর বাড়ির এক কর্মচারী অ্যানাইস ডাক্তারকে এগিয়ে দিতে যায়। ওই দিন রাতে শার্লট আবার একটা দুঃস্বপ্ন দেখে। তবে এবার স্বপ্নে সে টিমির কামড়ের দৃশ্যটা দেখতে পায় ও পাশাপাশি সেই কাকতাড়ুয়াটিকে একটি কুৎসিত দানবীয় বর্ণের রূপে দেখে। ভয়ে শার্লটের ঘুম ভেঙে গেলে সে এডওয়ার্ডের রুম থেকে অদ্ভুত গোঙানির আওয়াজ শুনতে পায়। ভয়ে ভয়ে সে এডওয়ার্ডের রুমে যে চাদর তুলতেই দেখতে পায় শিকড়ের মতো কিছু মাংসল বাহু এডওয়ার্ডের শরীর থেকে বের হয়ে এসে তাকে ঘিরে রেখেছে। আতঙ্কে চিৎকার করে শার্লট দ্রুত তার বাবার রুমে যেয়ে তাকে এটা বলে, কিন্তু ওনারা এসে দেখেন এডওয়ার্ড তার রুমে নেই। এদিন ভোর হতেই জমিদার শেমাসের সাথে গ্রামের বেশ কিছু লোকজন এক হয়ে এডওয়ার্ডকে খুঁজতে বের হন। চারদিকে এডওয়ার্ডের নাম ধরে ডাকা হচ্ছে, তবে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। শার্লট গ্রামবাসীর এই ভিড়ে টিমিকেও দেখতে পায়, তবে টিমি এখানে পুরোপুরি স্বাভাবিক অবস্থায় রয়েছে। এদিকে গ্রামে নতুন আসা প্যাথোলজিস্ট তার কাজ করছিলেন। এ সময় সেই গ্রাম্য পুলিশ অফিসার এসে জানান গ্রামে জমিদার শেমাসের পুত্র হারিয়ে গেছে। উক্ত জমিদারের সাথে এক যাযাবর দলের সমস্যা হয়েছিল, পরে তাদের বিতাড়িত করা হয়। যেহেতু যাযাবরদের সরানোর পরপরই এডওয়ার্ড হারিয়ে যায়, তাই এতে যাযাবরদের কোনো হাত থাকতে পারে। এই ব্যাপারটা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ অফিসারকে, আর সে প্যাথোলজিস্টকে এই কাজে তার সাথে নিতে চায়। এদিন বিকালে শার্লট গৃহকর্মী অ্যানাইসকে সাথে নিয়ে গির্জায় তার ভাইয়ের জন্য প্রার্থনা করতে আসে। এ সময় সেখানে টিমিও উপস্থিত ছিল, যে ইশারায় শার্লটকে কনফেশন কক্ষে ডেকে নেয়। টিমি শার্লটকে জানায় ওই দিন মাঠে তার সাথে কি হয়েছিল বা সে কি করেছে এটার কিছুই তার মনে নেই, তার ইচ্ছাতে এসব হয়নি। এরপর টিমি এখানে বাইবেল থেকে একটি ভয়াবহ ঘটনা বলে শোনায়। সে বলে যীশুখ্রিস্টের প্রিয় 12 জন শিষ্যের মধ্যে একজন ছিল জুডাস। সে মাত্র 30টি রূপোর মুদ্রার লোভে যীশুখ্রিস্টকে রোমান শাসকদের হাতে ধরিয়ে দিয়েছিল। মানে যীশুখ্রিস্টের নিজের খুব বিশ্বস্ত সাথীদের একজন তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে লোভ করে। তাই টিমি মনে করে যাযাবর বুড়ির বাক্সে থাকা ওই রূপোর দাঁতগুলো আসলে জুডাসের লোভ করে পাওয়া সেই 30টি রূপোর মুদ্রারই গলানো রূপ। ধর্মীয় মতে এগুলো পাপ ও লোভের চিহ্ন বহন করে, তাই এটা দিয়ে কোনো অভিশাপ ছড়ানো হলে তা হবে অত্যন্ত ভয়ঙ্কর। যাযাবররা এটাই সম্ভবত করে গেছে। টিমি শার্লটকে আরও বলে তাদের সবাইকে তাদের বাপদাদাদের পাপের ফল ভোগ করতে হবে, তাদের কেউই বাঁচবেন না। ঠিক তখন গৃহকর্মী অ্যানাইস কনফেশন কক্ষের দরজা খুলে দিলে সেখানে টিমিকে দেখতে পায় এবং তাদের কথা শুনে ফেলে। ভয় পেয়ে টিমি গির্জা থেকে পালিয়ে বের হয়ে দূরের জঙ্গলের দিকে গেলে দেখতে পায় এডওয়ার্ড সেখানে দাঁড়িয়ে আছে নগ্ন অবস্থায়। এডওয়ার্ডকে ডাকতে ডাকতে টিমি জঙ্গলের ভেতরে চলে আসে। এ সময় বড় বড় ঘাসের ভেতর থেকে অদ্ভুত আওয়াজ পাওয়া যায় এবং কিছু একটা খুব দ্রুত এসে টিমির হাতে আঘাত করে পালিয়ে যায়। টিমি খেয়াল করলে দেখে তার হাতের কবজি ভেঙে সেটা আলাদা হয়ে ঝুলে আছে। প্রাণ ভয়ে টিমি দৌড়ে গিয়ে বনের মাঝখানে একটি পরিত্যক্ত কুঁড়ে ঘরে আশ্রয় নেয়। সে বাইবেলের উক্ত ঘটনাটি বারবার পড়ছিল এখানে, কিন্তু দেখে অদ্ভুত জন্তুর মতো কিছু একটা তার সামনে চলে এসেছে। 2 দিন পর শেমাসের কাছে এসে উপস্থিত হয় সেই পুলিশ অফিসার এবং প্যাথোলজিস্ট জন। শেমাস তাদের বলে তারা এখানে আসতে আসতে এখানকার পরিস্থিতি আরও খারাপ হয়ে গেছে। শেমাস তাদের জঙ্গলের সেই পরিত্যক্ত ভাঙা বাড়িটায় নিয়ে যান, যেখানে টিমির ক্ষতবিক্ষত লাশ পড়ে আছে, যার অর্ধেকটাই খেয়ে ফেলেছিল সম্ভবত সেই অদ্ভুত দেখতে অজানা জন্তুটা। লাশ পচে পোকা ধরে গিয়েছে, যেটা দেখে পুলিশ অফিসারের রীতিমতো বমি করার মতো অবস্থা হয়। প্যাথোলজিস্ট জন টিমির লাশের পকেট থেকে বাইবেলের একটি ছেঁড়া পাতা খুঁজে পায়, যেটাতে বাইবেলের একটি নির্দিষ্ট ঘটনায় মার্ক করা ছিল।
যেখানে লেখা আছে জুডাসের সেই 30টি রূপোর মুদ্রার কথা, যার বিনিময়ে সে যিশুকে ধরিয়ে দেয়। জন বুঝতে পারে টিমি মৃত্যুর পূর্বে কোনো এক ভয়ঙ্কর রহস্য ভেদ করতে পেরেছিল। পরে জন জমিদার শেমাসকে জানায় এটা বিশাল আকৃতির কোনো নেকড়ের কাজ হবে, যে প্রচণ্ড হিংস্রভাবে টিমিকে আক্রমণ করে হত্যা করেছে। এদিকে এ সময় পুরো ফ্রান্সে কলেরার ভয়াবহ মহামারী চলছে। প্রতিদিনই শত শত মানুষ কলেরায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। সংক্রমণ ঠেকাতে বহু শহরে বাইরের মানুষের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। এমন কঠিন অবস্থার কাছে পুলিশ অফিসার একটা জন্তুর হামলাকে বড় করে দেখেন না, তাই সে এটার শুধু একটা রিপোর্ট জমা দিয়ে সে কলেরার ডিউটি সামলাতে চলে যান। কিন্তু জনের এই ঘটনায় আগে থেকে আগ্রহ ছিল, আর বিশেষ করে টিমির বাইবেলের পৃষ্ঠাটি তার কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে, তাই সে থেকে যায়। পরবর্তীতে শেমাস জনকে তার ছেলে এডওয়ার্ডের নিখোঁজের ঘটনাটা পুরোপুরিভাবে খুলে বলে তাকেও একটি ঘাড়ে বন্যপ্রাণীর কামড় সহ উদ্ধার করা হয়। শার্লট, টিমি সহ অনেক বাচ্চারা ওই সময় মাঠে খেলতে গিয়েছিল, কিন্তু তারা কামড়ের সময় কি দেখেছে তা নিয়ে তারা কাউকে কিছু বলছে না। আর পরে এডওয়ার্ড নিখোঁজ হয় এবং টিমিকে তো কোনো বন্যপ্রাণী মেরেই ফেলল। গ্রামবাসীরা তাদের পরিবার নিয়ে ভয়ে আছে, কারণ কোথা থেকে এই প্রাণীটা আসলো আর পরবর্তীতে সে কাকে আক্রমণ করবে কেউ জানেন না। সেদিন দুপুরে প্যাথোলজিস্ট বাড়ির চারপাশের অবস্থা ভালো করে পর্যবেক্ষণ করতে গিয়ে দেখে বাড়ির দরজায় রক্ত লেগে আছে। বাড়িটির কাছেই রয়েছে একটি জঙ্গল। তাই সে জমিদারের সবাইকে বলে দেয় নিচতলার সমস্ত দরজা জানালা কিছুদিনের জন্য একদম বন্ধ করে দিতে হবে। পরিবারের অন্য সদস্যরা এটা বুঝতে পারছিল না যে কেন এরকম করতে হবে, তবে সেদিন সন্ধ্যা হওয়ার আগেই নিচতলার সমস্ত দরজা জানালা কাঠের তক্তা দিয়ে একদম সিল করে দেয়া হয়। এ রাতে জন নিজেও সেই দুঃস্বপ্নটা দেখে। সে মাঠের ওই কাকতারুয়ার কাছে গিয়েছে, আর সে কোনো একটা অদৃশ্য টানে ঘাসের মধ্যে সেই দলমাতার কবর খুঁড়তে থাকে। সে তার অর্ধগলিত মুখ এবং রূপোর দাঁত সম্বলিত চোয়ালটা খুঁজে পায়। এরপরে পিছন ফিরে তাকাতেই জন তার মৃত স্ত্রী আর মেয়েকে জঙ্গলের এক প্রান্তে দাঁড়িয়ে থাকতে দেখে হাসি মুখে। পরে সে খেয়াল করে কাকতারুয়াটা সেখানে নেই। মৃত স্ত্রী আর মেয়ের দিকে তাকালে সে দেখতে পায় কাকতারুয়াটা মৃত্যুর দূত হয়ে তাদের দুইজনের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছে, আর তাদের নিয়ে জঙ্গলের আরও ভিতরে চলে যাচ্ছে। আতঙ্কে জনের ঘুম ভেঙে যায়। পরদিন জন বাড়ির প্রধান দরজায় লেগে থাকা কিছু অদ্ভুত আঠালো রক্ত নিয়ে এসে একটি অণুবীক্ষণ যন্ত্রে পরীক্ষা করে। প্রথম স্লাইডে দেখা যায় এই অদ্ভুত রক্তকোষগুলো একদম মৃত, কোনো নড়াচড়া নেই। কিন্তু জন নিজের আঙ্গুল কেটে যখন তাজা রক্ত ওই স্লাইডে দেয়, তখন মৃত কোষগুলো মুহূর্তে জেগে ওঠে এবং জেগে উঠে সুস্থ কোষগুলোকে খেয়ে ফেলতে শুরু করে এবং নিজেদের মধ্যে অস্বাভাবিকভাবে বংশবৃদ্ধি করতে থাকে। এ সময় হঠাৎই বাইরে থেকে একটি চিৎকারের আওয়াজ পাওয়া যায়। জন সাবধানে দরজার কাছে গিয়ে কাঠের তক্তার ফাঁক দিয়ে উকি দিলে দেখে একটা প্রাণী দরজার ওপারে ভারী ভারী নিঃশ্বাস ফেলছে। দ্রুত একটা রাইফেল নিয়ে বাইরে বের হলে সেখানে কাউকে দেখা যায় না, তবে দরজায় সেই প্রাণীটার কিছু আঁচড়ের দাগ পাওয়া যায়। আতঙ্কিত শেমাস বলে এটা কোন প্রজাতির প্রাণী যেটা এখন তাদের বাড়িতে ঢোকার চেষ্টা করছে। জন বলে প্রাণীটাকে সরাসরি শিকার না করা পর্যন্ত সে প্রাণীটার ধরন বা পরিচয় সম্পর্কে কিছুই বলতে পারছেন না। শেমাস প্রাণীটার শিকারের ব্যবস্থা করতে গ্রামের বড়দের সাহায্য নিতে চায়। তখন জন সতর্ক করে বলে দেয় গ্রামের কেউ যেন অস্ত্র ছাড়া না শিকারে আসবে, না বাড়ির বাইরে বিনা অস্ত্রে বের হবে। সেদিন রাতে গ্রামের গুরুত্বপূর্ণ লোকদের নিয়ে জমিদার শেমাস তার বাসায় একটি মিটিং ডাকেন। জন বলে সম্ভবত একটি নেকড়ের মতো কোনো অদ্ভুত প্রাণীর আক্রমণে গ্রামের এক বাচ্চা মারা গিয়েছে এবং এডওয়ার্ডও এই বিষয়ের মধ্য দিয়েই নিখোঁজ হয়। জনের মতে কিছু বছর আগে জেভদন অঞ্চলেও এরকম একটি দানবীয় জন্তুর আগমন ঘটেছিল, যে সেখানে প্রায় শতাধিক মানুষদের হত্যা করেছে। বাকি সকলের মতামত যদি অমুক ঘটনা বা ওরকম কোনো প্রাণীর আগমন এই গ্রামেও হয়ে থাকে, তবে এখানে আর্মি মোতায়েন প্রয়োজন। জন বলে আর্মি তখনই এখানে আসবে যখন এটা প্রমাণ হবে যে জেভদনে যে ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে তার ঠিক একই ঘটনা এখানে হচ্ছে। অর্থাৎ শুধুমাত্র একটি মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আর্মি আসবেন না। মিটিংয়ের সিদ্ধান্ত হয় আপাতত গ্রামের সকল কৃষিকাজ ও বাড়ির দরজা জানালা বন্ধ রাখা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু এই সিদ্ধান্তের পরেও পরের সকালেই 3 জন কর্মচারী খেতে কাজের জন্য যায়। আর কিছু পরেই পরিস্থিতি ভয়ঙ্কর দিকে মোড় নেয় যখন কর্মচারী কেলাম জঙ্গলের একটু কাছাকাছি গিয়ে হারিয়ে যায়। অন্যদিকে তখন কর্মচারী জ্যাকব কোনো জন্তুর নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিল। ম্যারি এতে আরও বেশি ভয় পেয়ে একটু এগিয়ে কেলামকে খুঁজতে গেলেই তার লাশ আবিষ্কার করে।
লাশটিকে অদ্ভুত সেই জন্তুটি খাচ্ছে, যে পরে ম্যারিকেও আক্রমণ করে, তার গলায় কামড়ে দিয়েছে। এ সময় তাকে বাঁচাতে কর্মচারী জেকব আসলে তখন সে জন্তুটির শিকারে পরিণত হয়। তবে এতে আহত ম্যারি কোনো রকমে নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। কর্মচারী ম্যারি গ্রামের ভিতরে চলে আসলে তাকে দেখে চারদিকে এই খবর ছড়িয়ে পড়ে যে দানবটা গ্রামবাসীদের খুব কাছাকাছি রয়েছে। ম্যারির মুখ থেকে জানা যায় প্রাণীটা নেকড়ে ও বিশাল গুইসাপের এক মিশ্রিত রূপ। এই খবর পেয়ে প্যাথোলজিস্ট আর শেমাস তখন কর্মচারী ম্যারিকে দেখতে যান, কিন্তু তারা এসে দেখেন ম্যারি তার জানালা দিয়ে বাইরে বের হয়ে গেছে, আর জানালার সামনে রক্তাক্ত হাতের ছাপ পড়ে আছে। জানালার ওপারে ঘন জঙ্গল। ঠিক এভাবে শেমাসের ছেলে অ্যাডওয়ার্ডও হারিয়ে গিয়েছিল। এসব থেকে ধারণা হয় প্রাণীটা যাকেই কামড়ে দিচ্ছে সে আহত হলে পরবর্তীতে জঙ্গলের দিকে চলে যায়, পরে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায় না। ভেবেচিন্তে জন বলে গ্রামবাসীকে এভাবে নিরাপত্তা দেওয়া যাবে না, তাই তাদের সবাইকে গির্জায় নিয়ে যেতে হবে। গির্জা পাহারায় থাকবে সশস্ত্র প্রহরীরা এবং তারাই বাইরে থেকে খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী এনে গির্জার মানুষদেরকে দিবে। জন এও বলে সবথেকে বেশি ঝুঁকিতে রয়েছে শেমাসের মতো জমিদাররা, তাদের লোকদেরকেই প্রাণীটা সবার আগে আক্রমণ করছে। এরপর দেখা যায় কর্মচারী ম্যারি পানির তৃষ্ণায় জঙ্গলের ভিতরে ছোটাছুটি করছে। এক পর্যায়ে তার শরীর থেকে এক ধরনের মাংসল শিকড় বের হতে শুরু করে। শিকড়গুলো তাকে একটি পুকুরের কাছে নিয়ে যায় এবং তাকে পানির ভিতরে ডুবিয়ে ফেলে। শরীর থেকে প্রচুর শিকড়ের মতো বাহুগুলো বের হয়ে তাকে পুরোপুরি ঢেকে ফেলে। নতুন একটি অবয়ব বা ওই প্রাণীতে পরিণত হওয়ার জন্য সে একটা খোলসে ঢেকে যায়। পরদিন গ্রামটা যেন এক অদ্ভুত নীরবতায় ছেয়ে গিয়েছিল। সন্ধ্যা নামতেই গ্রামবাসীরা নিজেদের ঘরবাড়ি ফেলে গির্জাতে এসে আশ্রয় নিচ্ছে। এই রাতে চিন্তা ও ভয়ে যখন কারোরই ঘুম আসছে না, তখন জন ও শেমাসের স্ত্রী ইজাবেল ডাইনিং রুমে বসে কথা বলছিলেন। এ সময় ইজাবেল জনকে তার স্ত্রী আর মেয়ের কথা জিজ্ঞেস করলে জন বলে কয়েক বছর আগে সে জেভোদন অঞ্চলে প্যাথোলজিস্ট হিসেবে কর্মরত ছিল। সেখানেও এই একই রকম একটা অদ্ভুত দানবীয় প্রাণীর অস্তিত্ব ছিল, যে মাত্র 3 সপ্তাহের মধ্যেই 13 জন মানুষকে হত্যা করে। এই 13 জনের ভিতরে জনের স্ত্রী আর তার একমাত্র মেয়েও ছিল। সেই অঞ্চলের মানুষরা বলাবলি করত ওই প্রাণীটা ছিল নাকি একটি অভিশাপ, যাকে আনা হয়েছিল সেই অঞ্চলের মানুষদের খেয়ে মারার জন্য। ইজাবেল জিজ্ঞেস করে পরে কি প্রাণীটাকে আটক করা হয়। জন বলে পরে সে জায়গায় আর্মি মোতায়েন করা হলেও প্রাণীটাকে আটক করা বা খুঁজে পাওয়া সম্ভব হয়নি। আর 13 মৃত্যুর কিছুদিন পর একদল যাযাবর জেভাদনে আসে। তারা এসে বলে তাদের অভিশাপ পূর্ণ হয়েছে। পরে সে যাযাবরের দল জেভোদন ছেড়ে অন্যত্র চলে যায়, আর এরপর থেকে কখনো উক্ত প্রাণীর দেখা মেলেনি বা আর আক্রমণ হয়নি। এই কথা শুনে ইজাবেল তার স্বামী যে এই গ্রামে আসা যাযাবরদের উপর অমানবিক অত্যাচার করেছিল তা জানাতে চায়, কিন্তু তখন শেমাস এসে তাকে থামিয়ে দেন। পরদিন সকালে জন সেই প্রাণীটাকে ধরার জন্য জঙ্গলের পরিত্যক্ত বাড়িটার সামনে একটা ফাঁদ তৈরি করে, যেখানে টিমির লাশ পাওয়া গিয়েছিল। এরপর সে বাড়িটাতে লুকিয়ে অপেক্ষা করতে থাকে প্রাণীটার ফাঁদে পড়ার জন্য। চোখ লেগে জন ঘুমিয়ে পড়লে সে দুঃস্বপ্নে দেখতে পায় তার পরিবারের কবর। জঙ্গলের সামনে তার পরিবারের আত্মারা দাঁড়িয়ে হাসছে। এরপর কর্মচারী ম্যারিকেও দেখতে পায়, যার শরীর থেকে শিকড় বেরোচ্ছিল। হঠাৎ তার ঘুম ভেঙে যায়। পরে দেখে ওই প্রাণীটা তার কাছাকাছি এসে ঘুরঘুর করছে। জন নিরাপদ দূরত্বে গিয়ে সতর্ক হয়, কিন্তু প্রাণীটা তার উপর হামলা করে। তবে কায়দা করে জন প্রাণীটাকে ওই ফাঁদে ফেলে দিতে সক্ষম হয়। প্রাণীটা খড়ির পেরেকে আটকা পড়ে কাতরাচ্ছে। পরে জন তার বন্দুক লোড করে গুলি করে সেটাকে ওখানেই হত্যা করে। সেদিন রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। এর মধ্যেই জন প্রাণীটার লাশ নিয়ে শেমাসের একটি গুদাম ঘরে যায়। প্রাণীটা বড়ই অদ্ভুত দেখতে। গায়ে লোম ছিল না, নেকড়ে ও গুইসাপের একটা মিলিত রূপ। জন একটা ছুরি দিয়ে প্রাণীটা কেটে দেখতে চায় এটা আসলে কি জিনিস বা এর প্রজাতি কি। পেট কাটলে অদ্ভুত কিছু দেখা যায়। কর্মচারী ম্যারি পেট থেকে বের হয়ে আসেন। সবাই ম্যারিকে জীবিত ভেবে সাহায্য করতে চান, কিন্তু জন বলে এটা ম্যারি নয়, এটা ভয়ঙ্কর কিছু। এ সময় ম্যারি ভয়ঙ্কর উচ্চমাত্রার স্বরে চিৎকার করতে থাকে। জন জানায় মেয়েটির জন্য এবং গ্রামের মানুষের ভালোর জন্য তাকে হত্যা করা ছাড়া উপায় নেই। তখন ম্যারিকে না চাইতেও তার নিজের মনিবি মাথায় গুলি করে তাকে হত্যা করে। এরপর প্রাণীটি ও ম্যারির লাশ দুটোকেই একসাথে পুড়িয়ে ফেলা হয়। শেমাস এসব দেখে বুঝতে পারে তাহলে তার ছেলে অ্যাডওয়ার্ডের সাথেও কি হয়েছে। এখানে আমরাও বুঝতে পারি মুভিতে যে অভিশাপের কথা বলা হয়েছে এটা মূলত একটি মানুষের অন্য এক ভয়ঙ্কর জন্তুতে পরিণত হওয়ার প্রক্রিয়া, যে আবার মানুষ খায়।
এই অভিশাপটা প্রথমত ছড়ায় যাযাবরদের তৈরি সেই দাঁতের কামড় দিয়ে। অ্যাডওয়ার্ড সর্বপ্রথম কামড় খেয়ে সে উক্ত প্রাণীতে পরিণত হয়। তারপর অ্যাডওয়ার্ডের অভিশপ্ত রূপ অর্থাৎ প্রাণী হওয়ার পর সে টিমিকে কামড় দেয়, পরে ম্যারিকে কামড় দেয়। এখানে তাদের মধ্যে কেউ সরাসরি মারা যায় যেমন টিমি, কিন্তু যে বেঁচে যায় অর্থাৎ কর্মচারী ম্যারি সে রাক্ষসে দানবে পরিণত হয়। অর্থাৎ কামড়ে কেউ সরাসরি মারা যাবে আর নয়তোবা বেঁচে গেলে দানবে পরিণত হয়ে অন্যদের কামড়াবে। আর ম্যারি থেকে এটাও জানা যায় যে কামড়ের পর পুরো শরীর একটা খোলসে ঢেকে প্রাণীর রূপে আসে, যার পেটে ভিকটিমটি অর্থাৎ অ্যাডওয়ার্ড বা ম্যারি অবস্থান করে, কিন্তু তারা স্বাভাবিক থাকেন না। যাই হোক, জন সেমাসকে বলে জীবদনের মতো এই গ্রামও অভিশপ্ত এবং অভিশাপটা জমিদারদের অন্যায়ের জন্যই তৈরি হয়েছে। তার সন্তান অ্যাডওয়ার্ডও এখন একটি রাক্ষসে দানব। যাযাবর বৃদ্ধার অভিশাপে গ্রামে এখন অনেকে মারা যাবে, অনেকে দানব হবে। কথাগুলো সেমাস বিশ্বাস করতে পারছিল না, কিন্তু চোখের সামনে সে যে কাণ্ড দেখল তাতে বিশ্বাস না করে উপায় নেই। পরদিন সকালে জন শার্লটের সাথে কথা বলে যে সে টিমির মৃত্যুর ব্যাপারে কিছু জানে কি না। টিমির লাশ থেকে পাওয়া বাইবেলের পৃষ্ঠায় যে কয়েকটি লাইন মার্ক করা ছিল সেটা শার্লটকে জন বলে শোনায়। তখন শার্লট তার ড্রয়ার থেকে আরেকটি ছেঁড়া পৃষ্ঠা বের করে, যেখানে টিমির বলা সেই 30টি রূপোর মুদ্রার গল্প উল্লেখ ছিল। 30টি রূপোর মুদ্রার লোভে শিষ্য জুডাস তার গুরু যীশুখ্রিস্টকে ধোঁকা দিয়ে রোমানদের হাতে ধরিয়ে দেয়। শার্লট বলে এই অলক্ষণে 30টি মুদ্রা সংরক্ষণ করেছিল সেই যাযাবর দল। তারা মুদ্রাগুলোর সাথে তন্ত্রমন্ত্র মিশিয়ে একটি নেকড়ের দাঁত তৈরি করেছে, যা দিয়ে তারা অভিশাপ দিয়েছে। শার্লট এও জানায় তারটি টিমি খুঁজে পেয়েছিল এবং এটা সে গ্রামের গির্জার কনফেশন কক্ষে রেখেছে। এটা জানা মাত্র জন গির্জায় গিয়ে সেই রূপোর দাঁতটা উদ্ধার করে। জন সেমাসের এক লোককে বলে দেয় পুলিশ অফিসারকে খবর দিয়ে গ্রামে দ্রুত আর্মি মোতায়েনের ব্যবস্থা করা হোক। এতে তাদের কতটুকু রক্ষা হবে সে তা জানে না, তবে জন বলে এই অভিশাপটা থামানোর সে একটা সম্ভাব্য উপায় বের করেছে। এরপর জন এক কামারের কাছে যায়, রূপোর দাঁতগুলোকে গলিয়ে বুলেট বানিয়ে নেয় সে। পরের সকালে সেমাস তার দলবল ও এক ঝাঁক শিকারী কুকুর নিয়ে জঙ্গলে ওই প্রাণীটাকে ধরতে বেরিয়েছে। এদিকে ভয়ে ভয়ে অ্যানাইস সেদিন বাড়ির উঠানে কাপড় মেলতে আসলে বিপদ সংকেত টের পায়। দেখে কাপড়ের আড়ালে সে রাক্ষসে প্রাণী দাঁড়িয়ে আছে। প্রাণীটাকে দেখামাত্র এটা অ্যানাইসকে আক্রমণ করে। সে মারাত্মকভাবে কামড়ে অ্যানাইসের হাত ও পেটে জখম করে দেয়। তবে এ সময় একদল কুকুরের ডাক ভেসে আসলে প্রাণীটা তখন সেখান থেকে পালিয়ে যায়। বাড়িতে এসে অ্যানাইসের ক্ষতস্থানগুলোতে প্রচণ্ড জ্বালা হচ্ছিল। সে জখমগুলো কোনোরকমে ব্যান্ডেজ করে। পরে সেমাস বাড়িতে আসলে অ্যানাইস যন্ত্রণা থাকা সত্ত্বেও তার সামনে সে স্বাভাবিক আচরণ করে। কাপড়ের উপর দিয়ে জখমগুলো তেমন বোঝা যায় না। সেদিন রাতে সবাই ঘুমিয়ে যাবার পর জন বারান্দায় বসে বাড়ি পাহারা দেয়, কিন্তু অন্যদিকে অ্যানাইসকে দেখা যায় তারও সেই একই অবস্থা। শরীর থেকে শিকড় বেরোচ্ছে, যেমনটা কর্মচারী ম্যারির হয়েছিল। সেমাস তার রুমে বসে কিছু একটা লিখছিলেন। এ সময় তিনি বাসার ভেন্টিলেটর থেকে চিৎকারের আওয়াজ শুনতে পান। আওয়াজটাকে অনুসরণ করে সেমাস একটি বন্দুক নিয়ে বাইরে গিয়ে দেখতে চান এরকম শব্দ কোথা থেকে আসছে। উপরতলায় অ্যানাইসের রুমে আসলে দেখেন সেখানে অ্যানাইস নেই, কিন্তু আচমকা সদ্য সেই অভিশাপে প্রাণী হওয়া অ্যানাইস সেমাসের উপরে আক্রমণ করে। তার হাত থেকে মোমবাতি পড়ে তখন ঘরে আগুন লেগে যায়। অ্যানাইসকে কোনো রকমে হত্যা করতে পারলেও ইতিমধ্যে সেমাস তার কামড়ে আহত হয়ে গেছেন। শব্দ পেয়ে জন অ্যানাইসের রুমে গেলে দেখে সেখানে আগুন জ্বলছে আর প্রাণীটা মরে পড়ে আছে। পরে ইজাবেল চিৎকার করে জানায় সেমাস গুদামের দিকে গিয়েছেন। পরে তাকে অনুসরণ করে জন গুদাম ঘরে উপস্থিত হলে দেখে সেখানে সেমাস নিজের উপরে কেরোসিন ঢেলে একটা মশাল হাতে বসে আছেন। তাকে কামড়ানো হয়েছে, তিনিও দানব হবেন। তাই তিনি তার স্ত্রী আর মেয়ের কাছে ক্ষমা চেয়ে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন এবং সেখানেই মারা যান। এদিকে বাড়ির দরজা খোলা থাকায় এক রাক্ষসে দানব ইজাবেল ও তার মেয়ের খোঁজে ঘরের ভিতরে চলে এসেছে। প্রাণীটা ছিল মূলত অ্যাডওয়ার্ড। কোনো রকমে লুকিয়ে এরপর ইজাবেলরা বাড়ি থেকে বের হয়ে যায়। দরজায় জনের সাথে দেখা হলে জন তাদেরকে গির্জার দিকে নিয়ে যায়, কারণ এটাই ছিল এখন তাদের একমাত্র নিরাপদ জায়গা। পথিমধ্যে তারা দেখে শার্লটের দাদা এবং দাদির লাশ পড়ে আছে। এনারা কিছুদিন আগে পুত্রের বাড়ি থেকে নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, কিন্তু তারা রাক্ষসে দানবটির শিকারে পরিণত হন। এ সময় সেই রাক্ষসে দানব বা অ্যাডওয়ার্ড চলে আসে। তবে দানবটা সুযোগ পেয়েও জনের বন্দুক দেখে ভয়ে এগিয়ে আসেন না। জন বুঝতে পারে রূপোর বুলেটগুলোর প্রতি প্রাণীটার আতঙ্ক রয়েছে। এরপর জনরা কোনো রকমে গির্জায় চলে আসতে সক্ষম হয়।
গির্জায় কেউ কেউ বলছিল এভাবে আর না লুকিয়ে থেকে তাদের উচিত প্রাণীটাকে এখনই পাকড়াও করে মেরে ফেলা হোক। তবে জন বলে দানবটার সাথে এভাবে পারা সম্ভব নয়। দিনে সূর্যের আলোতে এক সঠিক নিশানায় প্রাণীটাকে গুলি করে মারতে হবে। তার কাছে যে রূপোর গুলি রয়েছে এটাকে দানবটা ভয় পায়, তাই সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করা হোক। এরপরে গভীর রাতে সবাই ঘুমিয়ে গেলে ইজাবেল তার ছেলে এডওয়ার্ডের জন্য প্রার্থনা করছেন। তবে তখন ইজাবেল শুনতে পান গির্জার বাইরে থেকে এডওয়ার্ডের কণ্ঠে কেউ তাকে ডাকছে। কেঁদে কেঁদে বলছে, বাইরে অনেক ঠান্ডা, দয়া করে মা আমাকে গির্জার ভিতরে নিন। ইজাবেল তখন দেখতে চান এটা কি এডওয়ার্ড। জন আর বাকিদের বাধা সত্ত্বেও ইজাবেল গির্জার দরজা খুলে দেন। আর সাথে সাথেই রাক্ষসের দানবটা গির্জায় ঢুকে পড়ে আর যাকে সামনে পায় তাকেই কামড় দিয়ে জখম করে ফেলে। দানবটাকে কোনোভাবেই আটকানো যাচ্ছেন না। এ সময় অতীতের ফ্ল্যাশব্যাকে সেই যৌথ বাহিনীর ক্যাপ্টেনকে দেখানো হয় যে গুলি খেয়েছিল, যার পেট থেকে একটি রূপোর বুলেট খুঁজে পান চিকিৎসকরা। ক্যাপ্টেনটা মূলত কে তা এখন জানা যাবে। এদিকে ইজাবেলের সামনে এসে দাঁড়ায় সেই দানবটা। হঠাৎই এটা ইজাবেলের উপর আক্রমণ করতে গেলে বাধ্য হয়ে জন একটা রূপোর বুলেট ফায়ার করে, যেটা ইজাবেলের মেরুদণ্ড ভেদ করে প্রাণীটার বুকে গিয়ে লাগে। এখানে ইজাবেল মারা যান, তবে এডওয়ার্ড বেঁচে যায় কারণ বুলেটটা ইজাবেলকে প্রথমে আঘাত হানায় সে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এডওয়ার্ড অতটা হয়নি। বুলেটটি এডওয়ার্ডের ভিতরে গেঁথে থাকে, যার জন্য সে তার মানুষের রূপ ফিরে পায় ও বেঁচে যায়। এডওয়ার্ড ও শার্লট পিতামাতা দুজনকেই হারিয়ে অনাথ হয়। পরবর্তীতে তাদের দায়িত্ব নেন প্যাথোলজিস্ট জন। এডওয়ার্ড একটি দানবীয় প্রাণীতে পরিণত হয়ে থাকলেও পরের উপর গুলি তার ভিতরে অবস্থান করলে অভিশাপটি কেটে যায় ও সে তার আগের মানুষের রূপ পায়। জন গুলিটিকে পরে আর বেরো করেননি এডওয়ার্ডকে স্বাভাবিক রাখার জন্য। এই এডওয়ার্ডই কালের পরিক্রমায় বড় হন এবং প্রথম বিশ্বযুদ্ধে সে যৌথ বাহিনীর দলে ক্যাপ্টেন হয়ে জার্মানদের বিরুদ্ধে লড়ছিলেন। কিন্তু আহত হওয়ার পর দায়িত্বরত চিকিৎসক গুলি বের করতে গিয়ে দেখে এই গেঁথে থাকা রূপোর বুলেটটি তার শরীর থেকে বেরিয়েছে, যেটা জার্মান বাহিনীর ছিল না। গ্রামের বাচ্চাদের মুখে এডওয়ার্ড উক্ত কবিতা শুনেছিল, যার নাম 8 ফর সিলভার, এবং তার শরীরে গেঁথে থাকে রূপোর বুলেট। তো এখানেই সেই কবিতা এবং ক্যাপ্টেনের রূপোর বুলেটের রহস্য উন্মোচনের মাধ্যমে মুভিটির গল্প শেষ হয়। মুভি শেষ, তবে একটা সত্য ঘটনা বললি। 1764 থেকে 1767 সাল পর্যন্ত ফ্রান্সের জেভোদন প্রদেশে একটি রহস্যময় নেকড়ে বাঘ বা দানবের আতঙ্ক ছিল, যে প্রায় 100রও বেশি মানুষকে হত্যা করে। ফ্রান্সের তৎকালীন রাজা লুইস নিজে সেনাবাহিনী পাঠিয়েছিলেন সেই দানবটিকে মারার জন্য। এটা ফ্রান্সের ইতিহাসের একটি সত্য ঘটনা। গুগলে বিস্ট অফ জেভোদন লিখে সার্চ করলে আরও বিস্তারিত জানতে পারবেন। এই মুভিটি ইতিহাসের এই সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছে, তবে পরিচালক গল্পটা আরও রোমাঞ্চকর করতে সেই রাক্ষসের দানবের বিষয়টির সাথে কালো জাদুর অভিশাপ মিলিয়ে গল্প বলেন। আর লোভের পরিণাম যে কতটা ভয়াবহ হতে পারে এটাকে ধর্মীয় দিক থেকে দেখানো হয়, যেমন যীশুখ্রিস্টকে ধোঁকা দেয় তারই শিষ্য রূপোর কয়েনের লোভে। এই ছিল দ্য কার্সড মুভির পুরো গল্প ও ব্যাখ্যা। আশা করছি পুরো ভিডিওটি দেখে ভালোই লেগেছে। কমেন্টে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। সামনে কীরকম মুভি দেখতে চান এটাও জানাবেন। ভালো থাকবেন। অবিরাম ভালোবাসা সবাইকে।